এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ভূরাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। শুরুতেই মোহাম্মদ জগলুল আহসান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল ঘাতক মোজাফফর হোসেনকে খুঁজে পেতে আসলে এত সময় কেন লাগলো? বাধাটা আসলে কোথায় ছিল? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আপনার প্রশ্ন যেটা যে মূল ঘাতক এবং কেন এত দেরি হলো, মূল ঘাতকের ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। বিভিন্ন রেফারেন্সে বলা হচ্ছে যে দৈনিক পত্রিকাগুলোর যে হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু শুট, বাট আপনি যদি বিভিন্ন যে রিলায়েবল রিসোর্স, আমি যদি অ্যান্থনি মাসকারেনেসের রেফারেন্সে ধরি, তাহলে সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট মুসলিউদ্দিন এবং মেজর মোজাফফর দুজন যে ফার্স্ট জিয়া রহমানকে বের করেন, এবং সেখানে কিন্তু তারা বলছিলেন যে তাকে অ্যাসিওর করছিলেন, এই ধরনের কথা লেখা আছে। সেটা হচ্ছে দ্য লিগেসি অফ ব্লাড বয়ে, এবং সেখানে হি ওয়াজ শিভারিং, এই কথাটা লেখা আছে। অ্যান্ড ইফ আই রিকালেক্ট ফ্রম দ্যাট বুক, দ্যাট সে পরে বলেছিল যে আই ডিডন্ট নো দ্যাট প্রেসিডেন্ট উইল বি কিল্ড, এই কথাটা বলা হয়েছিল, বাট হি ওয়াজ দেয়ার। এবং পরবর্তীতে কর্নেল মতি তাকে ফায়ার করেছে প্রেসিডেন্টকে, এটা লিগেসি অফ ব্লাডে, বাট ইন এনি ওয়ে হি ওয়াজ পার্ট অফ দিস ক্যাম্পেইন অর অপারেশন, এবং সে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং পরবর্তীতে হি ওয়াজ কিল্ড, এই কথাটা জেনারেল মঞ্জুরকে মেজর মোজাফফর জানিয়েছেন, এটাও শোনা যায় এবং বিভিন্ন রেফারেন্সে পাওয়া যায়। এবং পরবর্তীতে হত্যাকাণ্ডের পরে যে কবরটা দিয়েছিলেন রাঙ্গুনিয়া জায়গাটাতে, সেখানেও পরদিন সকালে মেজর মুজাফফর সেই লাস্ট ক্যারিংয়ের সাথে ছিলেন এবং দাফন করার সাথে ছিলেন। হি ওয়াজ পার্ট অফ দিস কিলিং অ্যাবসলিউটলি। এখন এতদিন কেন পালিয়ে থাকলেন বা কেন লুকিয়েছিলেন, সেটা হচ্ছে যে উনি এবং মেজর খালিদ এই দুইজন পলাতক ছিলেন যারা ফাঁসির আসামি তার মধ্যে। তো সেই সময়ে তারা ওই বর্ডারের ওপারে চলে গিয়েছিলেন, এগুলো জানা যায়, এবং একটা ছদ্মবেশ ধরে তারা ছিলেন এবং বিভিন্নভাবে তারা নাম পরিবর্তন করেছেন। এবং এরপরে যেহেতু এরশাদ সরকার দীর্ঘ সময় এই শাসন, বাংলাদেশের শাসন বা বাংলাদেশের প্রশাসনে ছিলেন বা এরশাদ প্রেসিডেন্ট ছিলেন, এই ঘটনাটা কিন্তু প্রেসিডেন্ট এরশাদের জড়িত থাকার অনেক ধরনের লিঙ্ক এবং কথা শোনা যায়। যেটা হচ্ছে উনি চিটাগাঙে গিয়েছিলেন, উনি রুদ্ধদ্বার বৈঠক করেছেন কর্নেল মতির সাথে, আবার কর্নেল মতি কয়েকদিন আগে ঢাকায় এসেছিলেন, 3-4 দিন আগে, তিনি সেখানে কর্নেল মাহফুজ এবং এরশাদের সাথে তিনি মিটিং করেছেন, এ ধরনের কথা আছে। এবং এই ব্যাপারগুলোতে সেই সময়ে আসলে তাকে ধরার চেষ্টা প্রেসিডেন্ট এরশাদ ঠিকভাবে করেছেন কিনা, সেটার ব্যাপারেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। কারণ পলাতক কাউকে ধরা হলে তার কাছ থেকে যদি আবার সেই সময় অন্য ধরনের ইনফরমেশন বের হয়ে আসে, সেটা একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক কোনো বাধা কি ছিল? না, রাজনৈতিক বাধা কিন্তু আমরা এখানে পরবর্তী যে প্রক্রিয়া বা পরবর্তীতে যে ঘটনা প্রবাহ আমরা দেখি, তাতে রাজনৈতিক কোনো বাধা ছিল এরকম কোনো মানে আমাদের কাছে কোনো প্রমাণ বা কোনো তথ্য নেই। তবে এটা আমি যেটা বলবো, উনি নিজে এটা কেয়ারফুলি হয়তো বা ছদ্মবেশ ধরে বা নাম পরিবর্তন করে উনি লুকিয়েছিলেন এবং বাইরে ছিলেন, এই কারণে হয়তো বা তাকে ধরা সম্ভব হয়নি বা সরকারের সেরকম প্রচেষ্টা ছিল না, যেটা আমি এরশাদের শাসনকালীন সময়ে এই শিথিলতা থাকতে পারে, এটাকেই আমি মনে করি। এবং পরবর্তীতে দীর্ঘ সময় উনি হয়তো বা এই বিষয়টা সম্পর্কে সবাই মানে একটু ইগনোরেন্ট হয়ে গিয়েছিলেন। জি, 45 বছর একটা দীর্ঘ সময়, যে দীর্ঘ এতগুলো বছর ধরে আত্মগোপনে থাকা এবং ধরাও না পড়া, এর পেছনে কি কোনো গোয়েন্দা ব্যবস্থার কোনো ঘাটতি কি চোখে পড়ে বা কি মনে হয় আপনার, মোহাম্মদ শহীদুল ইসলাম? প্রথমে আমার নাম আবু রুশদ না। আচ্ছা, যাক প্রথমে বলে নেই যে উনি অবসরপ্রাপ্ত নন। ওনাকে অলরেডি 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যাকাণ্ডের পরে যে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল গঠন করা হয়েছিল, তাতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং তার র্যাঙ্ক কেড়ে নেওয়া হয়, তাকে বরখাস্ত করা হয়। সুতরাং তিনি আর অবসরপ্রাপ্ত নন, তিনি একজন সিভিলিয়ান, তিনি তার র্যাঙ্ক ব্যবহার করতে পারেন না। আরেকটা কথা হচ্ছে যে তিনি পালিয়ে গিয়েছিলেন একটি দেশ মানে কোনটা? আমার পার্শ্ববর্তী দেশে, সোজা কথা।
এবং এই পার্শ্ববর্তী দেশটির ব্যাপারে অভিযোগ আছে বিভিন্ন রেফারেন্সে, ভারতীয় পত্রিকার রেফারেন্স থেকে শুরু করে আরো অনেক রেফারেন্সে, যে তাদের গোয়েন্দা সংস্থা জেনারেল জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। সুতরাং কিভাবে এটা ধরে নিয়ে আমরা মানে বলবো যে তাকে তারা ওখানে পালিয়ে থাকার পরে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে? এখনো তো অনেকে পালিয়ে আছেন সেখানে, আমরা কি আনতে পারছি? আনতে তো পারছি না। সুতরাং এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ওই যে কর্নেল জগলুল যেটা বললেন, যে জেনারেল এরশাদ পরবর্তীতে মানে অল্প কয়েকদিন পরেই ক্ষমতা দখল করে, তারপরে এই জেনারেল জিয়ার হত্যাকারীরা আপনার যে এগুলো ধামাচাপা পড়ে যায়, এগুলো নিয়ে বিচার প্রক্রিয়া ঠিকভাবে হয়নি। এবং আরেকটা আপনাদের রিপোর্টে এসছে, যে রিপোর্টে বলা হচ্ছে যে উনি মূল পরিকল্পক ছিলেন। মূল পরিকল্পক কিন্তু মেজর মোজাফফর ছিলেন না, মূল পরিকল্পক মেজর জেনারেল মঞ্জুরি ছিলেন। এবং তার সাথে এই যে কিলিং মিশনে গিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর এবং লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, এনারা ছিলেন। আর সবচেয়ে আরেকজন যিনি জেনারেল জিয়াউর রহমানের এই যে কোথায় থাকবেন, কখন কোন জায়গায় কি করবেন, এই পুরো সফর সূচিটা হস্তান্তর করেছিলেন মানে এদের কাছে, সেটা হচ্ছে তার অতি বিশ্বস্ত পিএস পার্সোনাল সেক্রেটারি কর্নেল মাহফুজ, যিনি জেনারেল জিয়াউর রহমানের সাথে 1971 সালে একই সাথে মুক্তিযুদ্ধ করেছেন। তাকে অত্যন্ত স্নেহ করতেন জেনারেল জিয়াউর রহমান। তিনি তার এই জিনিসগুলো সমস্ত কিছু দিয়ে দেন জেনারেল মঞ্জুরদের কাছে। আপনি সে সময় আপনার চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন, তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে ঘটনাগুলো এসছে। এছাড়া এই যে অ্যান্থনি মাসকারেনাসের এই বইতেও এসছে। আরেকটা বই যেটা মেজর রফিক পিএসসি, এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আওয়ামী লীগের, সেই রফিক নাম, এটা হচ্ছে মেজর রফিক পিএসসি, উনি একটি বই লিখেছিলেন, সেটা বইটার শিরোনাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। সেই বইয়ে ওই ঘটনাগুলো এসছে। এখন মেজর মোজাফফর এই কিলিং স্কোয়াডে ছিলেন, এটা কোনো সন্দেহাতীত ভাবে প্রমাণিত। আরেকটা বিষয় আপনাদের রিপোর্টে এসছে যে এখন সেনাবাহিনী কি আবার তার কোর্ট মার্শাল করে থাকি না? আর কোর্ট মার্শাল করার তো দরকার নেই, অলরেডি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল তাকে রায় দিয়েছে, সে পালিয়েছিল আরো 45 বছর। এটা হচ্ছে অ্যাবসকন্ডিং, এটা হচ্ছে আরেকটি অপরাধ। এখন আরেকটা দিক হচ্ছে যে এতদিন কিভাবে পালিয়ে থাকলে? অবশ্যই ভিনদেশি গোয়েন্দা সংস্থা যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন, নিশ্চয়ই তারা তাদের এই হত্যাকারীদের বা প্রযোজকদের আড়ালে রাখার, তাদেরকে সহায়তা দেওয়ার প্রক্রিয়াও তারা ঠিক করে রেখেছিল, সেভাবে পালিয়েছিল। আমি যখন দৈনিক পত্রিকায় ছিলাম, তখন আজ থেকে মনে হয় 23-24 বছর আগে, তখন আমি এই মেজর মঞ্জুর যাকে ধরা হয়েছে মোজাফফর, তার এই ব্যাপারটা নিয়ে রিপোর্ট করেছিলাম, যে তাকে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় আসার পরে ঢাকায় দেখা গিয়েছিল, তার ব্যাপারে কিছু জানা গিয়েছিল, কিন্তু তিনি ছদ্মবেশে ছিল। আমি কি একটা সোর্সে খবরটা পেয়েছিলাম। এরপরে তো তিনি এই যে এখন যেটা জানা যাচ্ছে, তিনি ছদ্মবেশেই ছিলেন, তা নাহলে ঢাকার বনানীর মতো একটি এলাকায়, তাও আবার ডিউচেসে কিভাবে থাকেন, তার নাম ঠিকানা নাম সমস্ত কিছু বাড়ি টাড়ি এগুলো চেঞ্জ করে উনি ছিলেন। এখন আমাদের গোয়েন্দা সংস্থাকে আমি ব্যর্থ বলবো না, আমাদের গোয়েন্দা সংস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়, সরকার যা বলে সেভাবে কাজ করেন, সরকারি নীতি আদর্শের মাধ্যমে তারা কাজ করেন। এখন দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কি একে ধরার জন্য বসে থাকবে? তারা তো বসে থাকেনি। এখন আবার যখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, আমাদের গোয়েন্দারা এই পুলিশ ডিবি তার অত্যন্ত দক্ষতার সাথে তাকে খুঁজে বের করেছেন এবং তাকে ধরেছেন। আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে জেনারেল জিয়াউর রহমানের সময় উনি যখন মানে আসলেন, সে 1975 সালের 7 নভেম্বর থেকে উনি শহীদ হওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনীতে 21টি সামরিক অভ্যুত্থান হয়। এই 21টি সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত ছিল আপনার জাসদের, আপনার গণবাহিনী, আর কর্নেল রশিদ ফারুক এবং কর্নেল ডালিমদের তৈরি সেনা পরিষদ। এই দুটো সংগঠন সেনাবাহিনীতে পেনিট্রেট করেছিল এবং তারা সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের অসন্তোষ এবং সামরিক অভ্যুত্থান উস্কে দিয়েছিল। এবং এই জেনারেল জিয়া হত্যার আগে সবচেয়ে বড় যে অভ্যুত্থানটা হয়েছিল, সেটা 77 সালে আমাদের বিমান বাহিনীতে, সেখানে আমাদের 11 জন আপনার অফিসার, আমাদের বিমান বাহিনীর অফিসারকে হত্যা করা হয়, আরো 200-র মতো লোক আপনার নিহত হয়। সুতরাং এই ঘটনাগুলো একটা পর্যায়ক্রমিক ভাবে ঘটতে থাকে এবং এর মধ্যে ভিনদেশি আপনার গোয়েন্দা সংস্থার ইন্ধন, তার মানে কোনো বিদেশি বা ভিনদেশি কোনো ইন্ধন দেখছেন না, ঠিক আছে? সেক্ষেত্রে এখন এই যে 81 সালে কোর্ট মার্শালের পর জিয়া হত্যাকাণ্ডের বিচারে আসলে পরবর্তী আইনি প্রক্রিয়া এখন কি হতে পারে? মোহাম্মদ জগলুল আহসান। ধন্যবাদ। আইনি প্রক্রিয়া যেটা রুশদ স্যার বললেন, যে তার তো কোর্ট মার্শালে তার রায় হয়েই আছে। এখন যেটা হচ্ছে, সেনাবাহিনীতে আইন অনুযায়ী যখন শাস্তি হয়, যেমন যেটা হচ্ছে সিভিল জেল হলো, তখন কিন্তু সিভিল কাছে এটা হ্যান্ড ওভার করা হয় জেলের জন্য। এখন যেটা তার রায় হয়ে আছে ফাঁসি, ফাঁসির জন্য তাকে সেনাবাহিনী তার শনাক্তকরণ বা তাকে কনফার্মেশন করবে যে শি ইজ দ্যাট পারসন। তারপরে ফাঁসির জন্য জেলে বা পুলিশের কাছে বা বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করবে, যেভাবে বাকিদের ফাঁসি হয়েছে
সেইভাবেই জেলে ফাঁসি হবে। এটাই হচ্ছে মানে প্রসিডিউর অনুযায়ী, লিগ্যাল প্রসিডিউর অনুযায়ী এটাই হওয়ার কথা। তবে আমি জাতির কাছে বা সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে এই মঞ্জুর হত্যাকাণ্ড বা মঞ্জুরের ইনভলভমেন্ট নিয়ে কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক কিছু শোনা যায় যেটাতে প্রেসিডেন্ট এরশাদ জড়িত ছিলেন এরকমও শোনা যায়। যেটা মঞ্জুর, জেনারেল মঞ্জুরকে যদি সাংবাদিক, যেটা হাটাজারি পুলিশের কাছেও তিনি বলেছিলেন যে তাকে একটা সাংবাদিক দেওয়া হোক বা বেসামরিক প্রশাসনের কাছে দেওয়া হোক, তো তার কাছ থেকে, মেজর মুজাফরের কাছ থেকে কোনো রিলায়েবল তথ্য পাওয়া যায় কিনা এই সত্যটা উদ্ঘাটনের জন্য মানে তার ফাঁসির আগে সেই চেষ্টাটা করা উচিত। কারণ এই ঘটনায় মুজাফর সে অ্যাকশনে গিয়েছিলেন, বাট চিটাগাংয়ে কিন্তু জেনারেল জিয়ার বিরুদ্ধে এর আগেও 79-81 সালে যেটা ওনার বিরুদ্ধে যেটা অ্যাসাসিনেশনটা হলো, তার আগেও কিন্তু দুটো অ্যাটেম্প হয়েছিল। মিলিটারি একাডেমিতে একটা পাসিং আউট প্যারেড ছিল যেটা আছে ডিসেম্বরে, সেখানে কিন্তু জেনারেল মঞ্জুরের ওখানে ডিনারে কিন্তু অফিসাররা পিস্তল নিয়ে ঢুকেছিল। তারপরে পথেস বাজারে যে এক্সারসাইজ ছিল সেখানেও সেকেন্ড অ্যাটেম্প হয়েছিল। কাজেই এই প্রক্রিয়াগুলো কিন্তু দীর্ঘদিনের, সেখানে মুজাফফরের কিন্তু নাম নেই, অ্যাকশনে তাই সে আছেন, তো এখানে সে অবশ্যই দোষী। বাট এই যে চক্রান্তগুলো মঞ্জুর এবং তার সহযোগীরা কত দীর্ঘদিন যাবৎ করেছেন, তারপরে কর্নেল মাহবুব সম্পর্কেও স্যার বললেন, তার সম্পর্কে কিন্তু দুটো জিনিস শোনা যায়, দুই ধরনের ভার্সন শোনা যায়। একটা হচ্ছে তাকে ফাঁসি না দিলে এরশাদ ফেঁসে যেত, এই জন্য 3 মাস পরে তাকে দেওয়া হয়। আবার অনেকে বলেন না, হি ওয়াজ ডিরেক্টলি ইনভলভ, যেটা স্যার বললেন। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ধোঁয়াশা একটা ব্যাপার রয়ে গেছে। সেই জিনিসগুলো যদি কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায় সেটা চেষ্টা করা উচিত, আমি সেটাই মনে করি। বাট বাকি যেটা বললেন সেটা প্রেসক্রাইব প্রক্রিয়া লিখিত আছে, সেই অনুযায়ী হবে, যেটা আমি বললাম। ধন্যবাদ। জি, এই যে হত্যাকাণ্ড হলো, তৎকালীন প্রেসিডেন্টকে হত্যা করা হলো এবং সেই হত্যাকাণ্ডে জড়িত 13 জনকে মৃত্যুদণ্ড আর 5 জনকে নানা মেয়াদে সাজা দেওয়া হয়। এটি তো যেহেতু তারা সামরিক সদস্য ছিল তাই সামরিক আদালতে এই রায় দেওয়া হলো। তো দেশের প্রচলিত আইনে এর বিচার এতদিন কেন হলো না? দেশের প্রচলিত আইনের বিচার প্রক্রিয়া কেন করা হলো না? সেক্ষেত্রে তো জাতির সামনে আরো স্পষ্টভাবে কিছু তথ্য আসতে পারতো, তাই না? কি মানে আপনার কি মনে হচ্ছে শহীদুল ইসলাম? এটা হচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা যখন কু করবেন, মানে অভ্যুত্থান করবেন, এবং সেটা আপনার হত্যাকাণ্ড হোক বা আপনার একটা ইউনিটে বা যে কোনো জায়গায়, যেমন ধরেন এই যে বিডিআর হত্যাকাণ্ড, এটা তো সামরিক বাহিনীতে হয়নি, সেটা আপনার সিভিল জায়গায় বিচার হবে। কিন্তু সামরিক বাহিনীর মধ্যে যখন হবে তো সেটা সামরিক আদালতে বিচার হবে। সুতরাং এটা ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে আপনার বিচার হয়েছে। এখানে কর্নেল জগলুল একটা খুব ভালো পয়েন্ট এনেছে যে এখন যাকে ধরা হয়েছে সেখানে আসলে তার কাছ থেকে আমরা বরং আরো বের করতে পারি যে তখন এই ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের আড়ালে আর কি হয়েছিল এবং আরো কি কি তথ্য, মানে লুফোল গুলা কি কি আছে, মানে মিসিং পয়েন্ট গুলা কি কি আছে, এইগুলো আমরা কালেক্ট করতে পারি। আমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার যে সে সময় আপনার ডিজিএফআই এর প্রধান ছিলেন জেনারেল জিয়ারি কোর্সমেট মেজর জেনারেল মোহাম্মদজান চৌধুরী। আমি 2000 সালে তার ইন্টারভিউ করেছিলাম। উনি এখনো হয়তো জীবিত আছেন। জেনারেল জিয়ার আরেকজন কোর্সমেট ছিলেন জেনারেল শফিউল্লাহ, উনি মারা গেছেন। জেনারেল মোহাম্মদজান চৌধুরী কিন্তু এইসব বিষয়ে অনেক কিছু জানেন। যদি তিনি এখনো সক্ষম থাকেন কথা বলতে, তার কাছ থেকে হয়তো নেওয়া যেতে পারে। তবে এতদিন ধরে যেহেতু তার কাছ থেকে আর কিছু পাওয়া যায়নি, আমার মনে হয় না কিছু পাওয়া যাবে। আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, এটা সামরিক আইনে হয়েছে। এটা নিয়ে এখন বিতর্ক করে আর আমাদের কোনো লাভ হবে না। আর মানুষের এই নতুন করে আটকের পর নতুন কোনো তথ্য, আরো কোনো তথ্য সামনে আসবে কিনা? তাছাড়া এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আসলে আন্তর্জাতিক কোনো কমিশন বা সহযোগিতার সুযোগ কি সেই সময় ছিল কিনা? এছাড়া থাকলে সেটি আসলে হয়নি কেন, নেওয়া হয়নি কেন, কি মনে হয়? না, এটা আপনার শেষ সময়ে কি সুযোগ ছিল না ছিল সেগুলো তো এখন আর বিবেচনা করে লাভ নেই। কর্নেল জগলু এটা অনেকখানি বলে দিয়েছে। এখন কোন কমিশনের সাহায্য নিয়ে এই না, এতদিন পরে যেহেতু এটা একবার বিচার হয়ে গেছে, আরেকটা বিষয় হচ্ছে যে এটা সে সময় জেনারেল এরশাদ আপনার সেনাপ্রধান ছিলেন, তিনি হয়তো অনেক কিছু লুকোনের বা তার মানে সাথের লোকেরা অনেক কিছু লুকানোর চেষ্টা করেছে। সেই জিনিসগুলো এখন হয়তো বের করা যতটুকু পারা যায় এনার কাছ থেকে যেতে পারে, এর বাইরে হয়তো আর কিছু করা যাবে না। তবে জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরকে হত্যার ব্যাপারে একটা জিনিস এসছে, সেটা ওই যে আমি আগে যে বললাম যে যিনি ডিসি ছিলেন তার একটা বই আছে,
এছাড়াও আমি ব্যক্তিগতভাবে অনেক সিনিয়র অফিসারদের সাথে যারা সে সময় চাকরিরত ছিলেন, ভালো ভালো পদে ছিলেন, তাদের অনেক আমি ইন্টারভিউ করেছি, তাদের সাথে কথা বলেছি। তাতে যেটা জানতে পেরেছি যে জেনারেল মঞ্জুরকে যখন ধরে নিয়ে আসা হয় সেনানিবাসে, তারপরে জেনারেল এরশাদের মাধ্যমে আপনার পত্রিকাকে জানানো হয় যে উত্তেজিত সৈনিকেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আসলে ব্যাপারটা তা ছিল না। তাকে ঢাকা থেকে একজন সিনিয়র অফিসার সেখানে পাঠানো হয় এবং তাকে যেখানে যে রুমে আটকে রাখা হয়েছিল তার বাথরুমে নিয়ে যেয়ে আপনার মাথার মধ্যে পিস্তল ঢেকে গুলি করে হত্যা করা হয় জেনারেল মঞ্জুরকে। এতে হয় কি, আপনার পুরো চক্রান্তের যে ছকটা এবং কারা কারা কি করেছিল সেই জিনিসগুলো কিন্তু হারিয়ে যায়। সেক্ষেত্রে এই মেজর মোজাফফর হোসেনকে আটকের পর এখন নতুন করে আরো কোনো তথ্য পাওয়ার সুযোগ আছে? অবশ্যই অবশ্যই, সেটাই তো কর্নেল জগলু সেই কথাটা খুব সুন্দর করে তুলে ধরেছে যে এই আমরা একটা মিসিং লিঙ্ক পেয়েছি এতদিন পরে, 45 বছর পরে। আমাদের উচিত হবে এখন এই খুঁজে খুঁজে এই জিনিসগুলো তার কাছ থেকে বের করা, তাকে শাস্তি দেওয়ার আগে খুঁজে খুঁজে বের করা, এবং এই বিষয়টা স্বচ্ছতার সাথে করা দরকার। এবং আমি মনে করি যে আমাদের দেশের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে এবং সেনাবাহিনীর স্বার্থে এই জিনিসটাকে খুব সুন্দর করে ভালোভাবে যেন আমাদের সশস্ত্র বাহিনী বা আমাদের গোয়েন্দা সংস্থা বের করে আনতে পারে, এবং যদি পারে তাহলে হয়তো আমরা এই মিসিং লিঙ্কগুলো জোড়া দিতে পারব। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।